শিক্ষার্থী, এই উপমান এবং উপমিত কর্মধারয় সমাস থেকে পরীক্ষা প্রশ্ন আসে এবং এখান থেকে আমাদের সবচেয়ে বেশি ঝামেলা লাগে। উপমান এবং উপমিত কর্মধারয় সমাসের সমস্যাটা হচ্ছে এই জায়গায় যে কোনটা উপমান আর কোনটা উপমিত এটা আমরা চিনতে পারি না। কেন চিনতে পারি না? কারণ দুটাকে একই রকম বলে মনে হয়। তো একটা কমন এদের মধ্যে মিল আছে। উপমান কর্মধারয় বলেন আর উপমিত কর্মধারয় বলে, তাদের মধ্যে একটা কমন মিল হচ্ছে তারা তুলনা করা বোঝায়, অর্থাৎ পুরো পদের সাথে পর পদের একটা কম্পারিজন বোঝায়, মানে তুলনা করা বোঝায়। এটা হচ্ছে তাদের প্রথম বৈশিষ্ট্য। এবার আসেন খেয়াল করেন, যদি ধরো একটা শব্দ সেটা উপমান তুলনা করা বোঝাচ্ছে, তাহলে সেটা উপমান হতে পারে, আবার সেটা উপমিত তো হতে পারে। এখন আমি যদি উপমানের জায়গায় যদি উপমিত লিখে চলে আসে, আমাকে মার্কস দিবে না? আমাকে মার্কস দিবে না। কি করবে? মার্কস কেটে দিবে। তাহলে আমি কি করবো? উপমান হলে আমাকে উপমান লিখতে হবে, উপমিত হলে আমাকে উপমিত লিখতে হবে। অর্থাৎ এবার আমি কিভাবে চিনবো যে কোনটা উপমান আর কোনটা উপমিত? এটার জন্য একটা ট্রিক্স আছে। যদি আপনি দেখেন এর প্রথম পদটা নাউন মানে বিশেষ্য পদ, তুলনা করা বোঝাচ্ছে, তবে এর প্রথম পদটা নাউন, এর পরের পদটা হচ্ছে অ্যাডজেক্টিভ মানে কি বলেন তো? বিশেষণ, কোন গুণের নাম, তাহলে সেটা উপমান কর্মধারয়। তিনটা উপায় চেনা যায়, একটা গেল। দুই নম্বর হচ্ছে এই যে তুলনা যে করা হচ্ছে, এই তুলনা হচ্ছে বাস্তব তুলনা, বাস্তব মানে সম্ভব, অসম্ভব নয়। এবং এর পরেরটা হচ্ছে এই যে পরের পদটা থাকবে, পুরো পদ এবং পরের পদ, এই পরের পদটা পরের পদের পরপদের বিপরীত শব্দ তৈরি করা যাবে। অর্থাৎ এই কথাগুলো যদি কোনো সমাসের ক্ষেত্রে মিলে যায়, দুটি পদের মাঝে যদি মিলে যায়, তাহলে সেটা কি সমাস বলতো? উপমান কর্মধারয় সমাস। প্রথম পদটা নাউন, পরের পদটা অ্যাডজেক্টিভ, তুলনাটা হচ্ছে বাস্তবধর্মী তুলনা, এবং পরের পদে যদি বিপরীত তৈরি করা যায় তখন সেটা হচ্ছে উপমান কর্মধারয়। ঠিক তার উল্টা হচ্ছে উপমিত কর্মধারয়। সেটা খেয়াল করি, প্রথম পদটা নাউন, পরের পদটা নাউন হবে, দুটো পদ এখানে নাউন হবে। কি? এই তুলনাটা হচ্ছে অবাস্তব মানে সম্ভব না, কিছুটা অবাস্তব ভাইবাস আর কি, এখানে পুরোপুরি সম্ভব বলা যাবে না। এবং কি এর পরপদের কি করা যায় না? বলতো বিপরীত শব্দ তৈরি করা যায় না, পরপদের বিপরীত শব্দ হয় না। এবার আপনি পরীক্ষার হলে তিনটা যে মিলাইতে হবে তা কিন্তু না, আপনি যে কোনো একটাকে মাথায় রেখে আপনি কিন্তু সলভ করতে পারবেন, যে কোনো একটাকে। এবার আসেন আমি দুটো এক্সাম্পল আপনাদের দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ধর আমি বললাম আমি একজন সিংহ পুরুষ, এই কথা আমি তাকে বলেছি। একটু খেয়াল করো মনোযোগ দিয়ে। এবার তো মনে দিয়ে খেয়াল করলে আমরা দেখতে পাচ্ছি কালো রংটাকে কাজলের সাথে তুলনা করা হচ্ছে। একটু মনে দিয়ে খেয়াল করবো কিন্তু আমরা, কালো রংটাকে কাজলের সাথে তুলনা করা হচ্ছে। কেশ, কেমন কেশ? কাজলের মতো কেশ। শুভ্র মানে সাদা, কেমন সাদা? তুষারের মতো সাদা মানে বরফের মতো সাদা। পুরুষ, কেমন পুরুষ? সিংহের মতো বলবান শক্তিশালী পুরুষ। অর্থাৎ একটি পদকে আরেকটি পদের সাথে একটা কম্পারিজন করা হচ্ছে। স্যার বলেছিল যখন দুটি পদের মধ্যে কম্পারিজন হয় তখন সেটা উপমান হতে পারে বা উপমিত হতে পারে। এবার কথা হচ্ছে আমরা কখন উপমান কখন উপমিত সেটা আমরা কিভাবে বুঝবো? আমরা দেখবো তার প্রথম পদটা কি আছে। কাজল এটা নাউন মানে বিশেষ্য পদ, কালো এটা একটা অ্যাডজেক্টিভ পদ, রঙের নাম, তাই তো? রঙের নাম মানে কি? এখানে কি বোঝাচ্ছে? রং মানে এখানে অ্যাডজেক্টিভ বোঝাচ্ছে। তার মানে প্রথম পদটা নাউন হলে পরের পদটা হচ্ছে অ্যাডজেক্টিভ। দেখেন আমার কিন্তু কাজ সারা হয়ে গেছে। আমার যদি একটা কথা মনে থাকে আমি বুঝে গেলাম এটা উপমান কর্মধারয়। তারপরেও যদি বলে স্যার আমি এটা বুঝি না, আমার এই বিশেষ বিষয় এগুলো আমার মাথায় ঢোকে না বা ভালো করে পারি না, তাহলে দেখবেন পরের কাজটা বাস্তব কিনা। দেখেন কালো রংটা কি কাজলের মতো ঘন কালো হতে পারে না? পারে, সম্ভব, বাস্তবে সম্ভব। তার মানে এখানে যে উদাহরণটা দেওয়া হয়েছে বা যে তুলনাটা করা হয়েছে সেটা কি বাস্তবে সম্ভব? আসেন এটাও যদি আমার মাথায় না ঢোকে তাহলে আমি কি করবো? পরের পদে বিবর্ষ তৈরি করা যাবে সেটা আমি দেখবো। কালো এর বিবর্ষ কি বলেন তো? সাদা। দেখেন খেয়াল করে দেখেন স্যার কি বলেছিল? পরের পদে বিবর্ষ আপনি সহজে তৈরি করতে পারবেন। যদি সহজে তৈরি করতে পারেন তাহলে সেটা কি পদ বলেন তো? সেটা হচ্ছে উপমান কর্মধারয় সমাসের এক্সাম্পল। তাহলে এটা কিন্তু উপমান কর্মধারয় সমাসের এক্সাম্পল। এটার ব্যাজবাক কি হবে বলেন তো? মনে রাখবেন উপমান কর্মধারয় হোক উপমিত কর্মধারয় হোক তার ব্যাজবাকের মধ্যে ন্যায় অথবা মত কথার ব্যবহার করা যাবে, করতে হবে। তাহলে আমরা কি করব? মনে রাখবো যদি উপমান কর্মধারয় হয় তাহলে ব্যাজবাক্যের মাঝে আমরা কি করব? ন্যায় অথবা মত শব্দটাকে ব্যবহার করব। ন্যায় অথবা মত কোথায় ব্যবহার করব? মাঝে ব্যবহার করব। সবসময় অ্যাডজেক্টিভের আগে ব্যবহার করব। আর যদি আমরা দেখি উপমিত কর্মধারয় তাহলে ন্যায় শেষে বসবে। ঠিক আছে, ন্যায়টা কোথায় বসবে বলেন তো? শেষে বসবে। এবার খেয়াল করে দেখেন কাজল কালো কোন কর্মধারা বলেন তো? উপমান কর্মধারা। কারণ কি? প্রথম পদটা নাউন, পরের পদটা হচ্ছে অ্যাডজেক্টিভ। যেহেতু এই ক্ষেত্রে মিলে যাচ্ছে তাহলে এটা হচ্ছে উপমান কর্মধারায়। এর ব্যাজবাক্যে তাহলে শেষে ন্যায় বা মত শব্দটা বসে যাবে। ন্যায় অথবা মত কোথায় বসে? শেষে বসে। তাহলে আমি কি করব? লিখবো যে কাজলের ন্যায় কালো, কাজলের ন্যায়
কালো, এই যে হয়ে গেল, কোনো সমস্যা নাই। কিন্তু খেয়াল করেন কাজল কেশ, কেশটাকে কাজলের সাথে তুলনা করা হচ্ছে। প্রথম পদটা নাউন, কাজল নাউন, কেশ এটা একটা নাউন, দুইটা পদই নাউন, দেখেন দুইটা পদই নাউন হয়ে গেছে। এবার আমাকে বলে কেশ কি কাজলের মতো, ব্যাপারটা কি পুরোপুরি যায়, এটা কি বাস্তব, একদম বাস্তব তুলনা বলা যাবে না, এটা কিছুটা অবাস্তব ভাই আছে, তাহলে আমরা কি বলতে পারি, এটা হচ্ছে অবাস্তব তুলনা। তাহলে দেখেন এটা হচ্ছে অবাস্তব ধর্মী তুলনার মধ্যে পড়ে গেছে। কেশ এর বিপরীত শব্দ কি হতে পারে, নাই, কোনো আগামাথা নাই, তার মানে হচ্ছে কি সহজে বিপরীত শব্দ তৈরি করা যায় না, অর্থাৎ বিপরীত শব্দ তৈরি করা যায় না, এটা হচ্ছে অবাস্তব তুলনা। এবং দুটি পদ হচ্ছে নাউন, যদি এটা ঘটনা করে তাহলে সেটা কি বলেন তো, সেটা হচ্ছে উপমান নয়, এটা সেটা কি বলেন তো, উপমিত কর্মধারয়। তাহলে কি করবো আমরা, এক্ষেত্রে আমরা ন্যায়টাকে সব বাক্য শেষে ব্যবহার করবো। আমরা কি লিখবো বলেন তো, কেশ কাজলের ন্যায়, এই যে খেয়াল করে দেখেন, তাহলে কেশ কাজলের ন্যায় হয়ে যাবে, এই যে কেশ কাজলের ন্যায়। এক্ষেত্রে যেটা করতে হবে, পরের পদটাকে আগে লিখতে হবে, এরপরে এই পুরো পদটাকে সাথে একটা এর যুক্ত করে দিতে হবে, এরপরে ন্যায় যা আছে তাই বসে যাবে। ন্যায় লিখলেও চলবে, মত লিখলে চলবে। তাহলে বলে নিচেটা কি হবে, তুষার শুভ্র কি হবে, হ্যাঁ প্রথম পদটা নাউন, পরের পদটা হচ্ছে অ্যাডজেক্টিভ। শুরু মানে সাদা, সাদা বিপরীত সাথে কালো মিলে গেল, তাহলে এটা কি বলেন তো, এটা হচ্ছে উপমান কর্ম। তাহলে কি হবে বলেন তো, তুষারের ন্যায় শুভ্র, সহজে মিলে গেল। সিংহ পুরুষ, তাহলে কি হবে দেখেন তো, সিংহ এটা একটা নাউন, পুরুষ এটা একটা নাউন, দুটো পদই নাউন, তাহলে কি হচ্ছে, এটা হচ্ছে উপমিত কর্ম। তাহলে আমরা কি করবো, আমরা লিখবো পুরুষ সিংহের ন্যায়, তাহলে এই পদটা আগে আসবে, সিংহের পরে যাবে, আর ন্যায়টা শব্দ শেষে বসে যাবে, অর্থাৎ লিখবো আমরা কি বলেন তো, পুরুষ সিংহের ন্যায়, পুরুষ সিংহের ন্যায়, বাস হয়ে গেছে। দেখেন আমার মনে হয় আপনারা নিজেরা এবার পারবেন, আমি আপনাদের কয়েকটা স্লাইড থেকে দেখাই, তাহলে আপনারা আরো ভালো করে রপ্ত করতে পারবেন। দেখেন আপনারা খেয়াল করে দেখেন, এই দেখেন এগুলো সবগুলোই দেখেন কুসুম কোমল, এই যে দেখেন কুসুম কোমল, কোমল কোমল অ্যাডজেক্টিভ, এই যে দেখেন অ্যাডজেক্টিভ। তাহলে কি হয়ে গেল, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি প্রথম পদটা নাউন, পরের পদটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কুসুমল ন্যায় কোমল, এটা হচ্ছে উপমান কর্মধার এক্সাম্পল। শশ ব্যস্ত, শশ শাবক ছানা, ব্যস্ত অ্যাডজেক্টিভ, তাহলে কি হবে, শশকের ন্যায় ব্যস্ত, দেখেন এটা হচ্ছে উপমান কর্মধারায়। ধার্মিক অধার্মিক বিপরীত তৈরি করা যায়, বকের ন্যায় ধার্মিক, দেখেন এটা উপমান কর্মধারায়। ফুলকুমারী উপমিত কর্মধারায়, দেখেন খেয়াল করে ফুল কুমারী, কুমারী আপনারা অনেকে বলতে পারেন স্যার কুমারী বিপরীত শব্দ হচ্ছে কুমার, না বিপরীত শব্দটা কিন্তু নয়, এটা কি, এটা হচ্ছে পুরুষ এবং স্ত্রীবাচক শব্দ, আর বিপরীত এক জিনিস নয়। তাহলে কুমার কুমারী এটা হচ্ছে পুরুষ এবং স্ত্রীবাচক শব্দ, বিপরীত শব্দ নয়। তাহলে এটা কি করবো, ফুল কুমারী মানে হচ্ছে ফুলের ন্যায় কুমারী নয়, কুমারী ফুলের ন্যায় হবে, অর্থাৎ ন্যায়টা এখানে শেষে চলে আসবে, এখানে এটা কি বলেন তো, উপমিত কর্ম দ্বারা সমাসের এক্সাম্পল। আচ্ছা পুরুষ সিংহ, সিংহ পুরুষ কি হবে বলেন তো, পুরুষ সিংহের ন্যায় হবে, এটা উপমিত কর্ম দ্বারা সমাসের এক্সাম্পল। কর পল্লব কি হবে, কর পল্লবের ন্যায়, এটা উপমিত কর্ম দ্বারা সমাসের এক্সাম্পল। তুষার ধবল, ধবল মানে সাদা অ্যাডজেক্টিভ, তাহলে কি হবে বলেন তো, তাহলে কি হবে, এটা হচ্ছে উপমিত উপমান কর্ম দ্বারা সমাসের এক্সাম্পল, তুষারের ন্যায় ধবল। অরুণ রাঙা, অরুণ রাঙা, গজমূর্খ মূর্খ জ্ঞানী বিপরীত শব্দ তৈরি করা যায়, এটা হচ্ছে উপমান কর্ম দ্বারা এক্সাম্পল। বাহুলতা, বাহুলতা বাহু লতার ন্যায়, দেখো এটা আবার উপমান উপমিত কর্ম দ্বারা সমাসের এক্সাম্পল। অর্থাৎ মিলাই দিচ্ছি আমি এখানে কতগুলো, কথা অমৃত, কথা অমৃতের ন্যায়, এই দেখেন এই দেখেন পরের পরটা ন্যায় চলে আসে শেষে, চরণ কোমল, চরণ কোমলের ন্যায়, সবই এখানে কি বলে উপমিত কর্ম দ্বারা সমাসের এক্সাম্পল। আমি আশা করছি আপনারা ভালো করে বুঝতে পেরেছেন, এটা খুব কনফিউশন থাকে, আশা করছি আজকের পর থেকে কনফিউশন থাকবে না, আপনারা সহজে বুঝতে পেরেছেন।